আমি যত আগ্রহ নিয়ে বইটি পড়া শুরু করেছিলাম সত্যি আমি হতাশ হয়েছি। মুসা আলী হতাশ হয়ে মিস্টার অবজারভার লিখেছেন মোহাম্মদ সৈকত আজিম। বইটা যখন আমি হাতে নেই তো প্রথম 2-1 পৃষ্ঠা ওঠানোর পরেই লেখকের কথায় গিয়ে আমি আটকে যাই। এখানে আছে যে এটি একটি ফ্যান ফিকশন। তো ফ্যান ফিকশন নিয়ে আমার বেশ আগ্রহ ছিল, সে জায়গা থেকে আমার মনে হলো যে বইটা আমি পড়ব। কিন্তু দুঃখের বিষয় হলো যে বইটা পড়া শেষ করে আমার কাছে এটা মনেও হয়নি যে এটা একটা ফ্যান ফিকশন। কেন মনে হয়নি? কারণ ফ্যান ফিকশনের যে ক্রাইটেরিয়া বা ফ্যান ফিকশন যে ভিত্তিতে আমরা একটা গল্প বা একটা উপন্যাস কিংবা একটা নাটককে আমি ফ্যান ফিকশন বলতে পারি, সেটা এর মধ্যে ছিল না। তো যারা ফ্যান ফিকশন কি জানেন না, চলুন একটু জেনে আসি যে আসলে ফ্যান ফিকশনটা কী। কেউ একজন যখন কোনো জনপ্রিয় বই, সিনেমা, গেম বা সিরিজের চরিত্র কিংবা প্লট নিয়ে নিজের মতো করে নতুন গল্প লিখে, যেটা মূল লেখকের না বরং ভক্তের কল্পনার ফসল, সেই শিল্পকর্মকে আমরা মূলত ফ্যান ফিকশন বলি। পৃথ্বীরাজ চৌধুরীর লেখা ইতিওপো কবিতাটি ফ্যান ফিকশনের চমৎকার উদাহরণ। যারা বইটি পড়েছেন তারা অবশ্যই এখন বলতে পারেন যে এটা আসলে ফ্যান ফিকশন কি না, এই বিবেচনাটা তাদের উপর আমি ছেড়ে দিলাম। এবার আসি বইয়ের প্লট নিয়ে। এখানে মোট 4টা গল্প আছে: দ্য কেস অফ দ্য রেড ফ্লাশ, দ্য কেস অফ কিডন্যাপিং, জার্নি অফ থট, দ্য স্টাডি অফ ফিউচার। প্লট যেটাকে বোঝায় যে 4টা গল্পেরই সুন্দর সুন্দর প্লট ছিল এবং লেখকের স্টার্টিংটাও খুব দারুণ। কিন্তু একটা রোমাঞ্চ উপন্যাসের বা রোমাঞ্চর গল্পের যে বিষয়টা থাকে বা যেটা সবচেয়ে বেশি বিবেচ্য আমার কাছে মনে হয়, সেটা হলো রহস্য উন্মোচনের যে ব্যাপারটা, উন্মোচন যেটা, এবং পাঠক সেই রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে যাবে এবং তিনি সেই জিনিসটা ফিল করবেন, তাহলেই ব্যাপারটা তার কাছে আরও বেশি রোমাঞ্চকর মনে হবে। এই বইটাতে সৈকত আজিম উনি শুরুটাও অসাধারণ করেছেন, শেষটাও নিজের মতো করে উপস্থাপন করেছেন, কিন্তু রোমাঞ্চক উপন্যাসের বা রোমাঞ্চক গল্পের যে মূল ক্রাইটেরিয়া সেটাকে তিনি অ্যাভয়েড করেছেন। কেন করেছেন জানি না, তবে পাঠক হিসেবে এটা আমার কাছে খুবই অ্যানোয়িং মনে হয়েছে, আমার কাছে ভালো লাগে নাই। প্রতিটা ডিটেকটিভেরই একজন করে তোপসে থাকে, এখানেও একজন আছেন বিশ্বনাথ বাবু। তো আমার কাছে এই গল্পে বিশ্বনাথ বাবুকে গল্প কথক ছাড়া আর কিছুই মনে হয়নি। ওনাকে এতটাই নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এটা একটু দৃষ্টিকটু। ওনাকে আরও একটু প্রাণচঞ্চল, আর একটু প্রস্ফুটিত হওয়ার সুযোগ দিতে পারতেন লেখক। 3 নম্বর বিষয়টা হলো যে এই বইতে লেখক প্রচুর থিওরি চাইছেন। তো একটা উপন্যাসে এত থিওরিটিক্যাল কথাবার্তা না বললেও চলতো, তো উনি এটা অ্যাভয়েড করতে পারতেন। বিশেষ করে দ্য স্টাডি অফ ফিউচারে প্রচণ্ড থিওরিটিক্যাল কথাবার্তা বলেছেন এবং তাতে বোঝা যায় যে এই লেখক সাইকোলজি নিয়ে অনেক কিছু জানেন, ওনার প্রচুর পড়াশোনা আছে, এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু এখানে উপস্থাপন করার তেমন কিছু ছিল না। 4 নম্বর বিষয়টা সেটা হলো, আমার যতদূর জানা এটা সৈকত আজিমের প্রথম বই। প্রথম বইতেই তিনি মারাত্মক দুটি কাজ করেছেন। 1 নম্বর, যুদ্ধ অপরাধীকে তিনি জাস্টিফাই করেছেন। 2 নম্বর, একটা রাজনৈতিক দলকে তিনি প্রমোট করেছেন। যে কোনো ব্যক্তি মানুষেরই রাজনৈতিক চিন্তা চেতনা থাকবে, যে কোনো আইডিওলজিতে বিশেষ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু প্রথম বইতেই সেই রাজনৈতিক চিন্তা চেতনা যদি পাঠক বুঝে ফেলে এবং সেই জিনিস একটা রাজনৈতিক স্ট্যান্ড দাঁড় করানো, সেটা খুব বুদ্ধিমানের কাজ না মিস্টার সৈকত আজিম। সরি টু সে দ্যাট। আমি যত আগ্রহ নিয়ে বইটি পড়া শুরু করেছিলাম সত্যি আমি হতাশ হয়েছি, টোটালি হতাশ হয়েছি। তবে এই বইতে ভালোর একটা দিক আছে। তিনি মিস্টার অবজারভার মুসা গালিব, ওনার অবজার্ভিং যে পাওয়ারটা দিয়েছেন সৈকত আজিম, সেটা অসাধারণ। তিনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এটা মাইন্ড ব্লোয়িং। এবং তিনি যদি অ্যাডভেঞ্চারের সেই জায়গাটা স্কিপ না করতেন, তিনি যদি রহস্যটা উন্মোচন করার ক্ষেত্রে পাঠককে সাথে নিয়ে রহস্য উন্মোচন করতেন, তাহলে এটা ভালো কাজ হতে পারত। আমার বিশ্বাস সৈকত আজিমের পরবর্তী বইয়ে তিনি যদি লেখেন, পরবর্তী বইয়ে এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলে আমার মনে হয় এই মুসা গালিব ভালো একটা জায়গায় পৌঁছাবে এবং বাংলা পাঠকের মন জয় করতে পারে। থ্যাংক ইউ।